কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক আকাশ গুহর কলমে তারানাথ ও যক্ষের ধন। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মিমো, অন্যান্য চরিত্রে সৌমিক, সাগর নীল, বাপান। পোস্টার ডিজাইনে অভ্র। গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। শনিবারের দুপুর। অফিস থেকে বেরিয়ে মাথাটা একটু ঝিমঝিম করছিল, তাই দুপুরটা ঘুমিয়েই কাটিয়ে দিলাম। বিকেলে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে। তেমন জোরে কিছু না, ওই ছাগল তাড়ানো বৃষ্টি, ওই আর কি। অফিস থেকে বেরোনোর সময় আকাশটা মেঘলা দেখেছিলাম। এমন দিনে বাড়িতে বসে থাকলে ভগবান পাপ দেবে। আর মাথাটাও ছেড়ে গেছে। এখন চাই 1 কাপ কড়া পাকের চা, আর তার সাথে তারানাথ তান্ত্রিকের গল্প। তাই ছাতাটা নিয়ে বেরিয়েই পড়লাম। হাইকোর্টগামী ট্রামে উঠে সোজা মঠলেন। মোড়ের মাথা থেকে 10 পয়সা দিয়ে তারানাথের জন্য পাসিং শো নিতে ভুললাম না। বৃষ্টিটা একঘেয়েভাবে এক নাগাড়ে পড়েই চলেছে। দরজায় গিয়ে হাঁক ডাক করতে হাসি মুখে দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই তো সেদিনই আমার কাছে লেসের ডিজাইনের জন্য কি না বায়না করত। আসলে আমাদের বয়স হচ্ছে, সময় দ্রুত বয়ে চলেছে, আর কিছুই নয়। ভেতরে ঢুকে দেখি বৈঠকখানায় বসে মজ করে তামাক খাচ্ছে তারানাথ। তবে তার উদাস নজর জানলার বাইরে, বৃষ্টি দেখছে। আমায় ভেতরে আসতে দেখে হুঁকোটা নামিয়ে রেখে বলল, এসো এসো, কিশোরী কই? প্রশ্নটা আমি তারানাথকে করতে যাচ্ছিলাম। আসলে আজ এমন বাদলের দিনে আমি ভেবেছিলাম এখানে এসে কিশোরী সেন অনেকক্ষণ আগেই বসে থাকবে। তারানাথ মনে হয় আমার মনের কথাটা বুঝতে পেরে মৃদু হেসে বলল, আরে আসবে আসবে, এলো বলে। কোনো বৃষ্টি বাদলা তোমাকে আর কিশোরীকে কখনো এখানে আসতে আটকাতে পেরেছে? এই বলে তারানাথ হো হো করে হেসে উঠতে যাচ্ছিল। আর ঠিক তখনই সদর দরজার বাইরে জুতোর আওয়াজ পেয়ে বলে উঠল, ওই ওই, বলতে না বলতেই বাইরে কিশোরীর গলা পাওয়া গেল। কই চক্রবর্তী মশাই, বাড়ি আছেন নাকি? এসো এসো, ভেতরে এসো, তোমার কথাই হচ্ছিল। ছাতার জল ঝাড়তে ঝাড়তে কিশোরী ঘরে ঢুকল। ছাতাটা দরজার কোণে কোনো রকমে দাঁড় করিয়ে শটান এসে হাতের মিষ্টির ভাঁড়টা তারানাথের হাতে তুলে দিয়ে একটা প্রণাম করে বসলো তারানাথকে। আরে থাক থাক, বেঁচে থাকো। কি ব্যাপার বলো তো? এই নিন, আপনার পছন্দের পুঁটে আমের রাবড়ি আছে এতে, আর এই যে এইটা। বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে এগিয়ে ধরল কিশোরী। হাত কচলাতে কচলাতে সলজ্জ মুখে বলল, আসলে এই সবই আপনাদের আশীর্বাদ। আজ অফিসে প্রমোশন হয়েছে। রাবড়িটা দেখে আর একটা এত ভালো খবর পেয়ে তারানাথের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বাহ, বেশ খবর শোনালে একখানা। সুখে থাকো তোমরা, দেখেও শান্তি। আমিও আমার কিনে আনা পাসিং শোটা তারানাথের কাছে এগিয়ে দিলাম। তারানাথ হো হো করে হেসে উঠে বলল, ভাগ্যিস তোমাদের আজ দুজনের মোড়ের মাথায় দেখা হয়নি, এতে আমার 2 দিন চলে যাবে। বসো বসো, যাই চা বলে আসি। তারানাথ চলে যেতেই আমরা উঠে বারান্দায় গেলাম। একটা করে কাঁচি সিগারেট ধরিয়ে কিশোরীকে রসিকতার ছলে জিজ্ঞাসা করলাম,
তা প্রমোশন পেয়ে তারানাথকে তো দক্ষিণা দিলে, তা ভাইয়া আমারটা কোথায়? কিশোরী হেসে বলল, আরে তোমায় এখান থেকে বেরোবার সময় ভজার দোকানের ব্রেস্ট কাটলেট খাওয়াবো খন, যে কটা পেটে ধরে খেও। একটা উপস্থিতি জ্ঞাপক কাশির শব্দ শুনে বুঝতে পারলাম যে তারানাথ ঘরে আসছে। আবার গিয়ে যে যার জায়গায় বসে পড়লাম। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে জানলার দিকে উদাস দৃষ্টি চেয়ে বলল, কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই নর্দমার নোংরা জল উঠে এসে রাস্তাঘাটের যা অবস্থা করে। ওহ, এই শহরে বর্ষাকাল যতটা না উপভোগ্য তার থেকে অনেক বেশি দুর্বিষহ। আমরা গ্রামের মানুষ, আমাদের এই সব ইট কাঠের জঙ্গলে বৃষ্টি দেখতে ভালো লাগবে কেন? আহা, ছোটবেলার সেই সব কি দিন ছিল! বর্ষা নামলেই দৌড়তাম আমতলায় আম কুড়োতে। একটু হাওয়া দিয়েছে কি পাকা পাকা গোলাপ খাস, হিমসাগর, ফজলি সমস্ত পড়তো ঢিপ ঢাপ করে চালের ওপর। তারপর সেসব পোটলা করে নিয়ে বাড়িতে জড়ো করা। খাবার থেকে বেশি কুড়োনোতেই মজা ছিল জানো। একবার অনেক ছোটবেলায় আমের কষ গায়ে লেগে গিয়ে সে কি অবস্থা! ঘা হয়ে 3 রাত্রি ঘুমোতে পারিনি। মা বিনিদ্র অবস্থায় মাথার কাছে বসে বসে পাখা দিয়ে বাতাস করত। শুধু কি আম, কত মাছ ধরেছি গামছা দিয়ে। একটু বেশি হলে পাশের পুকুরে ভেসে গিয়ে আমাদের উঠোন দিয়ে সব কই ল্যাঠা দৌড়ি করত। গামছা দিয়ে খপাত করে ধরে ফেলতাম একটা। গ্রাম্য জীবনের সেই সব মুহূর্তগুলোই ছিল মনে রাখার মতো। এই শহরে শুধু যন্ত্রের মতো জীবন যাপন করা। না হে, সেই সময় আর ফিরে আসবে না। বাইরে এমন সুন্দর আবহাওয়া, আর তার মধ্যে গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে দেখে কিশোরী বলে উঠল, থাক না, ওসব স্মৃতিচারণ করে আর কি হবে? সে দিন কি আর ফিরে আসবে? তার চেয়ে আজকে এমন একটা দিনে একটা জমিয়ে গল্প হয়ে যাক। সিগারেটের অবশিষ্টাংশটা নারকেলের মালায় গুঁজতে গুঁজতে তারানাথ বলল, তোমাদের উসখুস দেখেই বুঝতে পারছি। তা কিশোরী, ওই জিনিসটা আবার কবে কিনলে? কই দেখালে না তো? তারানাথের চোখ গিয়ে পড়েছে কিশোরীর পাঞ্জাবির বাম হাতার উপর। ব্যাপারটা ঠিক বুঝলাম না। দেখলাম কিশোরীও অবাক হয়ে গিয়েছে। সে ঝটপট পাঞ্জাবির হাতা গুটিয়ে ফেলল, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা চকচকে দামি সুইস ঘড়ি। এই জিনিস তো পাঞ্জাবির ওপর দিয়ে দেখতে পাওয়ার কথাই নয়, আমিও তো দেখিনি এতক্ষণ। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম সে মিটমিট করে হাসছে। ওর কিছু কিছু আশ্চর্য ক্ষমতার কথা যদিও আমাদের অজানা নয়, তাও মাঝে মাঝে ভয় পাইয়ে দেয় লোকটা। কিশোরী লাজুকভাবে হেসে বলল, এটা আসার সময় হক মার্কেট থেকে কিনেছি। সে বহুদিনের শখ ছিল একটা সুইস ঘড়ির। তা কত পড়ল? আমি চোখ নাচিয়ে প্রশ্ন করলাম কিশোরীকে। দাম শুনে বিষম খাবার জোগাড় আমার। এই যুদ্ধের বাজারে এসব বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তা কিশোরীর একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা। ও জিনিস আমি অনেক বড় বড় লোকেদের ব্যবহার করতে দেখেছি। ডায়ালটির উপর, তাই না? আগে হ্যাঁ। যাই হোক, সাবধানে ব্যবহার করবে। একেবারে যক্ষের মতো আগলে আগলে রাখবে। শেষের কথাগুলো বেশ জোরে হাসতে হাসতে বলল তারানাথ। ঘরের মধ্যে কিছুক্ষণ নীরবতা। তারপর তারানাথই আবার মুখ খুলল। যক্ষ বলতে একটা ঘটনা মনে পড়ে গেল। একবার হয়েছে কি, যাক, তোমাদের ব্যাপারটা বরং একটু খুলেই বলি শোনো।
ইতিমধ্যে চাও এসে গেল, তার সাথে এক বাটি চাল ভাজা। গরম চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, যখের ধন কথাটা বহুবার শুনেছি, কিন্তু মানে এই যে যক, এই যক আসলে ঠিক কি জিনিস? তারানাথ এক পা ভাঁজ করে বেশ আয়েশ করে বসল, তারপর বলল, সেটাই তো বলছি, শুনে যাও। নিজে থেকেই গল্প বেরিয়ে আসতে দেখে আর বাগড়া দেওয়ার চেষ্টা করলাম না। কিশোরীও সোজা হয়ে বসলো এবার। তারানাথ বলতে শুরু করলো, ঘটনাটা আজ থেকে প্রায় 22-23 বছর আগেকার। তখন সবে বিয়ে করে এই মঠ লেনে আস্তানা গেড়েছি। চারি হয়নি তখনও। টানাটানির সংসার, হাত দেখে কোষ্টি বিচার করে 2 পয়সা রোজগার করি, সেভাবে পয়সার জমে ওঠেনি তখনও। এদিক ওদিক থেকে ডাক এলে যাই শ্রাদ্ধ, শান্তি, সত্যায়নের জন্যে। তখন যা একটুখানি বেশি আয় হয়ে যায় আর কি। একদিন এরকমই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বৈঠকখানায় বসে একটা হোরা শাস্ত্রের বই খুলে পড়ছি, এমন সময় একজন লোক এসে হাজির। দরজা খুলতেই প্রথম প্রশ্ন, আগে আপনি কি জ্যোতির্বিদ্যা বিনোদ তারানাথ চক্রবর্তী? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালে লোকটি বলল, একটু ভেতরে আসতে পারি? কিছু কথা ছিল। আমি তাকে বৈঠকখানায় নিয়ে এসে বসালাম। লোকটিকে দেখে অতি ভদ্র এবং সজ্জন মনে হলো। তখনকার দিনে বেশ অবস্থা সম্পন্ন বাঙালি ছাড়া এমন চেহারা খুব একটা দেখা যায় না। তবে পোশাক আশাকে কোনো বাড়তি বড় লোকের ছাপই নেই, একেবারে ছাপোষা। বয়স 40-এর কাছাকাছি হবে। চেহারা মোটের ওপর ছিল ছিপছিপে, চিকনের ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে একটি মলিন ব্যাগ ঝোলানো। আপাদ মস্তক দেখে একটি বাচ্চা ছেলেও বলে দিতে পারবে ইনি অত্যন্ত সরল, কোনো বাড়তি ঘোর প্যাচ নেই এর মনে। বৈঠকখানায় বসে লোকটি কোনো রকম ভনিতা না করে আসল প্রসঙ্গে চলে গেল। চক্রবর্তী মশাই, আমার নাম ভবানীচরণ ভট্টাচার্য, থাকি রামপুরহাটে। আপনার ঠিকানাটা জোগাড় করলাম রণাদাচরণের কাছ থেকে। চিনতে পেরেছেন তো? ওই যে কাটোয়া লাইনের রামনগর গ্রামে যাদের পরিবারকে আপনি ওই ব্রহ্ম পিশাচের হাত থেকে মুক্ত করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? তা রণদাচরণকে আপনি চেনেন কিভাবে? আসলে আমার সম্পর্কে জ্ঞাতি ভাই হয়। 1 সপ্তাহ আগে একটা কাজে গিয়েছিলাম ওদিকে, ওই বাড়িতেই ছিলাম 2 দিন। তখনই কথায় কথায় আপনার কথাই উঠে এসেছিল। সব শুনে বুঝলাম আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে, তাই বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে আসা। আসলে আমার বাড়িতে ওই রকম একটা সমস্যা তৈরি হয়েছে চক্রবর্তী মশাই। লোকটা ঘরে ঢোকার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম ওর মুখের মধ্যে একটা ভয়ের ভাব খেলা করছে। মানুষ পর পর অনেকগুলো ঘটনা দ্বারা ভীত সন্ত্রস্ত হলে মুখের ভাব এমনি হয়ে থাকে। গত সপ্তাহের পর আর কেউ মারা গেছে ওই পুকুরে নেমে? লোকটা প্রথমে হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর একটা শ্রদ্ধাবনত দৃষ্টিতে হাত জোর করে বলে উঠল, ধন্য ধন্য আপনি, আমি ঠিক লোকের কাছেই এসেছি। রণদা একটা কথাও বাড়িয়ে বলেনি। গোটাটা খুলেই বলুন, কিছু বাদ দেবেন না, ছোট ছোট ঘটনাও নয়, কেমন? ভবানীচরণ শুরু করল।
ওই রামনগর গ্রামের অবস্থা সম্পন্ন জমিদার ছিলাম আমরা এককালে। ওই গ্রামে গেলেই আপনি ভট্টাচার্য বাড়ি বললে যে কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এককালে আমাদের খুব প্রভাব ছিল, বুঝলেন। এখন সবই গেছে। সম্বল বলতে শুধুই ওই বিশাল বাড়িটুকু। আসলে আমার ঠাকুরদা অন্নদাচরণ ভট্টাচার্যের আমল থেকেই অধঃপতন শুরু। আমার ঠাকুরদা সত্যি কথা বলতে খুব একটা ভালো মানুষ ছিলেন না। বেশ স্বার্থপর, একগুঁয়ে এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তবে উনি চোখ বোঝার পর থেকেই আমাদের পরিবার ক্রমশ পতনের দিকেই যেতে থাকে। আসলে ঠাকুরদা নিজের ফুর্তি আনন্দ নিয়েই মেতে থাকতেন। তৎকালীন কোষাগারে যা অর্থ ছিল তার সিংহভাগই তিনি খরচা করে ফেলেছেন। নিজেও জমিয়েছিলেন অনেক, কিন্তু কিছুই রেখে যাননি আমাদের জন্য, বা বলতে পারেন তার কোনো হদিশ আজ অবধি আমরা পাইনি। আমার বাবাই বলতে পারেন না এ ব্যাপারে কিছু। যাই হোক, আসল কথাই আসি। আসবাবপত্র থালা বাসন বেচে খেতে খেতে আমাদের জমিদারি এখন তলানিতে ঠেকেছে। সম্বল বলতে বাড়ির মধ্যে একখানি নারকেল বাগান আর তার পাশে একটা পুকুর। আমার 2 মেয়ে, বড়টির বিয়ে দেব আর মাস 2 বাদে। বড় অর্থের প্রয়োজন হয়ে পড়েছে চক্রবর্তী মশাই, তাই ভাবছিলাম পুকুরটাকে বেচে দেব। কিছু নগদ টাকা তো পাওয়া যাবে। তবে ও পুকুর বহুদিন ব্যবহৃত হয় না, পানা জমে জমে কালো হয়ে গেছে তার জল। আর এই পুকুরটাকে নিয়েই যত কাণ্ড, বুঝলেন। আমার বাবাকে কখনো দেখিনি ওই পুকুর ব্যবহার করতে। আমরাও ছোটবেলা থেকে ওই পুকুর থেকেই দূরে থাকতাম বড়দের নিষেধে। পরে বড় হয়ে জেনেছিলাম আমার ঠাকুরদার নাকি কী সব কুকীর্তি ওই পুকুরের সাথে জড়িয়ে রয়েছে, কী সব সাপটাপ রয়েছে। বেশি ঘাটাঘাটি করিনি কোনোদিনও। জানেনই তো, রক্ষণশীল জমিদার বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি। কিন্তু বর্তমানে আমি বড় নিরুপায়। ওটি না বেচলে পরে বড় মেয়ের বিয়ের অর্থ সংকুলন করতে কালঘাম ছুটে যাবে আমার। বাড়িতে অমন একটা পুকুর থাকতে অন্য কোনো উৎস থেকে অর্থ কেনই বা আমি জোগাড় করতে যাব। বাবা এবং পরিবারের অন্য বড়দের নিষেধ একরকম অমান্য করেই পুকুর সংস্কারের কাজেই হাত দিই। এরপর থেকেই শুরু যত বিপত্তি। ভেবেছিলাম পুকুরের কচুরিপানা আগাছা সব পরিষ্কার করে তারপর বেচার জন্য লোক খুঁজব। গ্রামের দিকে বদ্ধ জলাশয় কেউ কিনতে চায় না, জানেন তো, কারণ সকলের বাড়িতে প্রায় পুকুর রয়েছে। এই সব ভেবেই 2-3 জন লোক কাজে লাগিয়েছিলাম। এরা সবাই গ্রামের বাইরেই থাকে, অত্যন্ত গরিব। 2 পয়সার বিনিময়ে মানুষের বিভিন্ন নোংরা কাজ করে দেয়। আপনি বিশ্বাস করবেন না চক্রবর্তী মশাই, তখন ভর দুপুরবেলা ওরা পুকুরে নেমে 2-1 গাছা কচুরিপানা উপড়েছে কিনা। তাদের মধ্যে একজন ছিল একটু বেশি বয়স্ক। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেল সবাই। সে একেবারে পুকুরের মাঝখানটায় চলে গিয়েছিল। আমি নিজে পুকুর পাড়ে দাঁড়িয়ে তদারকি করছিলাম। সবাই মিলে অবাক হয়ে দেখলাম লোকটা পুকুরের মাঝখানে গিয়ে একেবারে স্থাণু হয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে অসম্ভব যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। কচুরিপানা শ্যাওলা ভেঙে লোকটার কাছে পৌঁছানোর আগেই মুখে গ্যাজলা উঠে হাত পা ছুঁড়ে পুকুরের মধ্যেই তলিয়ে গেল লোকটা। কয়েক মুহূর্তের ব্যাপার, কিছুই বুঝে উঠতে পারলাম না। পরে যখন ওকে টেনে জল থেকে তোলা হলো, তখন দেহে আর কোনো প্রাণ নেই। তবে সারা শরীর খুঁজেও কিছু কামড়ানোর চিহ্ন পেল না কেউ। ভাবলাম স্ট্রোক হয়েছে। আশ্চর্য, তখনও বাকি ছিল। পরদিন সকালে খবর পেলাম ওর সাথে যে 2 জন এসেছিল তাদের মধ্যে একজন রাত্রেবেলায় মারা গিয়েছে রক্ত বমি করতে করতে। আর একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও পাড়ার বাগদি বেটিরা এসে বাড়িতে বেশ রকম অশান্তি করে গেল। তার উপর বাড়ির লোকের নিষেধাজ্ঞা অমান্য করে এসব করার জন্য আমাকে অনেক কথা শুনতে হলো বাড়িতে। এই ঘটনার প্রায় 4-5 দিন পর আবার অন্য জায়গা থেকে লোক এনে লাগালাম পুকুর পরিষ্কারের জন্য। এবার এলো একটা বাচ্চা ছেলে, ওই ধরুন 17-18 বছর বয়স হবে হয়তো। সে বলল সে একাই পারবে পুকুর পরিষ্কার করে দিতে, তবে 3-4 দিন সময় লাগবে। কোনো একটা কাজ এসে যাওয়ায় এবার আমি আর দাঁড়িয়ে থেকে তদারকি করতে পারিনি।
ছেলেটাকে কাজে নামিয়েছি সে কথাও আমার খেয়াল নেই। সন্ধেবেলায় এসে যখন ভেতরের মহলে ভাত খাচ্ছি, হঠাৎ করে মনে পড়ল, কই ছেলেটা তো এলো না মজুরি চাইতে। গিন্নিকে সে কথা জিজ্ঞেস করতেই সেও মাথা নাড়ল। বুকের মধ্যে ছ্যাদ করে উঠল জানেন। ভাতটা ফেলে দিয়ে দৌড়ালাম পুকুরের দিকে। একবার দুবার তিনবার চিৎকার করে ডাকলাম ছেলেটাকে, কোনো সাড়া শব্দ নেই। চারপাশ খুঁজে দেখলাম কোথাও জিরিয়ে নিচ্ছে কিনা, কিচ্ছু নেই, কোথাও নেই। বেশ ভয় পেয়ে গেলাম। আগেই দুটো মৃত্যুর দায় নিতে হয়েছে আমাকে। এখন কি করব তাই ভাবছি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বাচ্চা ছেলের গলায় খিলখিল করে হাসি শুনতে পেলাম ওই পুকুরের দিক থেকে। ভালো করে শুনে দেখলাম ওই পুকুরের পাড়ে কচুবন থেকে আসছে। ভুরু কুচকে তাকিয়েছি সেদিকেই। আপনি বিশ্বাস করবেন না চক্রবর্তী মশাই, স্বচক্ষে সজ্ঞানে দেখলাম ওই কচুবনের মধ্যে একজোড়া নীল রঙের চোখ ধক করে জ্বলে উঠল। আর সাহস হয়নি সেখানে দাঁড়ানোর। বুঝলাম মস্ত ভুল করেছি। বাড়ির লোকের কথা না শুনে না জেনে অভিশাপকে খুঁচিয়ে তোলা আমার উচিত হয়নি। যাই হোক, এই ঘটনার কথা বাড়িতে কিছু বললাম না। শুধু ছেলেটাকে পাওয়া যাচ্ছে না সে কথাই বললাম। পরদিন সকালেই ছেলেটির দেহ ভেসে উঠল পুকুরে, ফুলে ঢোল হয়ে গেছে। আর এক প্রস্ত অশান্তি হলো বাড়িতে। গ্রামের থানায় অত্যাচার সহ্য করতে হলো কয়েকদিন। কিছু টাকা পয়সা দিয়ে এখন তাদের মুখ বন্ধ করা গেছে ঠিকই, কিন্তু এভাবে আর কতদিন চক্রবর্তী মশাই? এই পুকুর বেচতে না পারলে আমার মেয়েটার যে গতি হবে না। এছাড়া এদিকে পাড়ায় হু হু করে রটে যাচ্ছে ভট্টাচার্য বাড়ির পুকুরের দুর্নামের কথা। এরপর কে কিনবে বলুন তো পুকুরটা? তারপর আমার নিজের চোখে যা দেখলাম তাতে অবিশ্বাস করি বা কিভাবে। যদি কিছু মনে না করেন, একটিবার আপনার চরণধুলি দেবেন আমার বাড়িতে। চিন্তা করবেন না, আপনার যাতায়াত, থাকা খাওয়া সমস্ত খরচ খরচা আমার। আমি বড় উৎকণ্ঠায় আছি চক্রবর্তী মশাই। এখন আপনি আমার একমাত্র ভরসা। লোকটির মুখের দিকে তাকিয়ে আমার মায়া হলো। বেশি কিছু না ভেবেই বললাম, আচ্ছা বেশ, তবে আজ নয়, আগামীকাল কিছু কাজ আছে। আপনি বাড়ি চলে যান, আমি পরশুদিন যাচ্ছি। এ তো উত্তম প্রস্তাব। আমিও কলকাতায় এসেছিলাম একটা কাজের জন্য। আমার এক বন্ধুর বাড়িতে উঠেছি। কাল সারা দিন লেগে যাবে। তাহলে পরশুদিন আমি আপনাকে নিতে আসব। আমার সাথেই আপনি রওনা দেবেন। বেশ, তাই হবে। ভবানীচরণ একটা কৃতজ্ঞতার হাসি হেসে বিদায় নিল। রামপুর হাট নেমে মনে হলো, এত দূর যখন এসেছি একটিবার তারা মাকে দেখব না? সামনেই তো তারাপীঠ। ভবানীচরণকে সে কথা বলতে সে এক বাক্যে রাজি হয়ে গেল। একটা টাঙা ভাড়া করে সে আমায় নিয়ে এলো তারাপীঠে। আহা, সে বড় শান্তির জায়গা জানো তো। এখন তো দ্বারকা নদীর জল টল শুকিয়ে একাকার অবস্থা। তখন টল টলে জল বইত সেই নদীতে। মহাশ্মশানে দাঁড়ালে পরে এক আশ্চর্য অপার্থিব সুন্দর অনুভূতি হয়। বামা খ্যাপা গত হয়েছেন তার কিছু বছর আগেই। তার স্মৃতি তখনও জল জল করছে সমগ্র তারাপীঠ জুড়ে। মন্দিরে মাকে দর্শন করলাম। তখন তারাপীঠে সব সিদ্ধ তান্ত্রিকরা পথে ঘাটে বিরাজ করত। এখন সব বেশিরভাগই বুজরুকি। যাই হোক, তারাপীঠ দর্শন করতে করতে বিকেল গড়ালো। এসে পৌঁছলাম রামপুর হাটে ভট্টাচার্যদের বাড়িতে।
বেশ খানিকটা সন্ধে হয়ে গিয়েছিল। শীতের বেলা কখন যে ঝুপ করে সন্ধ্যা নামে বোঝা যায় না। বাড়িতে ঢোকার আগে বাঁধানো একটা রাস্তা, পুরনো আমলের সেই ব্রিটিশদের বাংলোর মতো। হাত খানিক দূরে একটা ছোট বাগান মতো চোখে পড়ল। সেখানে চাঁদের আলোয় জল জল করছে একটা পুকুর। ভবানীচরণ চাপা স্বরে আমায় বলল, এই যে চক্রবর্তী মশাই, এই সেই পুকুর। পুকুরের দিকে তাকিয়ে কেমন যেন মনে হলো ভবানীচরণ ভুল কিছু দেখেনি। আর তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় যে কোনো স্থানে কোনো অশুভ শক্তির উপস্থিতি আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। কেমন যেন অবাক চোখে তাকিয়ে রইলাম পুকুরের দিকে। ভবানীচরণ কথা বলতে বলতে এগিয়ে গেছে অনেকটা। ঠিক তখনই কি দেখলাম জানো, একটা 3-4 বছর বয়সী বাচ্চা ছেলে, সম্পূর্ণ উলঙ্গ, আস্তে আস্তে বেরিয়ে এলো পুকুর পাড়ের কচু বনের ঝোপ থেকে। চোখ দুটো নীল রঙের, সেগুলো জ্বলছে। সারা শরীরটা যেন নীলচে রঙের একটা ধোঁয়া দিয়ে তৈরি। খিলখিল করে হেসে উঠল বাচ্চাটা। কোনো মানুষের বাচ্চা ওইভাবে হাসতে পারে না। কান ধরে যায় সেই রক্ত জল করা হাসি শুনলে। হাসতে হাসতে এসে দৌড়ে এলো পুকুরের সামনে, আর এসেই ঝাঁপ দিল পুকুরের ঠিক মাঝখানটায়। আর ঠিক তখনই ভবানীচরণের ডাকে আমার হুঁশ ফিরল। কি হলো চক্রবর্তী মশাই, দাঁড়িয়ে পড়লেন যে? ভেতরে আসুন। ব্যাপারটা তখনকার মতো কিছু মাথায় ঢুকলো না। আমি ভবানীচরণের সাথে ওর বাড়ির অন্দর মহলে ঢুকে গেলাম। আচ্ছা, আপনি যে কী সব যক্ষ টক্ষের কথা বলবেন বলছিলেন, এই কি সেই? আহা, শোনোই না চুপ করে। এই তুমি বড় বাগড়া দাও জানো কিশোরী। আমি কিশোরীর দিকে কটমট করে তাকাতে কিশোরী চুপ করে গেল। মোক্ষম সময় লোকটাকে চটিয়ে দিতে কিশোরীর থেকে ভালো আর বোধহয় কেউ পারে না। কি যে মজা পায় কে জানে। আমি বললাম, ও আপনি কিছু মনে করবেন না তো ঠাকুরমশাই, আপনি বলুন তো। কিশোরীটা ওই রকমই, জানেনই তো আপনি। তারানাথ আবার শুরু করলো, যাই হোক, ভট্টাচ বাড়িতে ভালোই খাতির যত্ন পেলাম আমি। বাড়িটা দেখলে বোঝা যায় সত্যি এককালে জমিদারি ঠাঁট বাট ছিল এদের। বর্তমানে সব গেছে, কিন্তু তাও আমার যত্ন আত্মীর খামতি করলো না এরা। রাতে খেতে বসে দেখি এলাহি আয়োজন। বাঁশকাঠি চালের ভাত, দুটো বড় বড় পাবদা মাছ, খাসির মাংস, শুক্তো, পায়েস আর সন্দেশ। আমি ভবানীচরণকে বলে উঠলাম, আরে করছো কি? এত খাওয়া যায় কখনো? ভবানীচরণ গদগদ কণ্ঠে জানালো, এ সবই নাকি কিঞ্চিত আয়োজন, আমাকে খেতেই হবে। খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে আমার কোনো দিনই ঠিক মতো ঘুম আসতে চায় না। এ ব্যাপারে বাকি সকলের থেকে আমি যে একটু উল্টো। খেয়ে দিয়ে উঠে ভবানীচরণ আমার জন্য যে ঘরটা ঠিক করে দিয়েছিল, সেই ঘরে কিছুক্ষণ পায়চারি করে বেড়ালাম। তারপর কি মনে হতে ভবানীচরণকে ডেকে পাঠিয়ে বললাম, আমি একটু পুকুর ধারে যাব, সদর দরজাটা খুলে দিতে বলো তো। এই রাত্রেবেলায় আপনি? আমার চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। আতকে উঠল ভবানীচরণ। আকাশে চাঁদ থাকলেও হাতে একটা লণ্ঠন নিয়ে গিয়েছিলাম। পুকুর ঘাটে গিয়ে জুতো পেতে বসলাম। চোখ বন্ধ করে এক টানা কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। মনে একটা মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর সোজা তাকালাম পুকুরের ঠিক মাঝখানটাতে।
আমার মন বলছিল ওখানে যত রহস্য সবটাই লুকিয়ে আছে, এবং আমার অনুমান মিলেও গেল। চোখের সামনে সব কিছুই স্পষ্ট হয়ে উঠল। পুকুরের কালো জল ভেদ করে দেখলাম একটা সিন্দুক ডুবে রয়েছে পাকের মধ্যে। আর একটু মনোনিবেশ করলাম, সিন্দুকের ভিতরে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ চেষ্টা করে তাও সম্ভব হলো। অবাক হয়ে গেলাম, দেখি সিন্দুকের মধ্যে ঠাসা রয়েছে সোনার মোহর, একদম কানায় কানায়। আবার ফোড়ন কাটলো কিশোরী, চোখ বড় বড় করে বলল, আপনি দেখতে পেলেন ওভাবে জলের মধ্যে সিন্দুক, আবার সিন্দুকের মধ্যে গোল্ড কয়েনগুলো দেখলেন? তারানাথের চোখে একটা ব্যঙ্গাত্মক আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। আমি এরকম চাইলে অনেক কিছুই করতে পারি। এই যে তুমি এত কথা বলো, চাইলে কিছুক্ষণের জন্যে তোমার মুখ বন্ধ করে রাখতে পারি আমি, জানো। যাই হোক, তোমাদের সামনে আমার ক্ষমতা দেখানোর প্রয়োজন খুব একটা বোধ করি না। তোমরা সবই দেখবে, শুনবে, তারপর বলবে না, এই সব বিশ্বাস করা যায় না। তোমরা কি ভাবো আমি জানি না যে আমার কাছে বসে বসে এই সব শোনা অবধি তোমাদের বিশ্বাস? রাস্তায় বেরোলেই সব কিছু তোমাদের কাছে গল্প মনে হয়। এবার আমি ঢোক গিললাম, না, তারানাথের ক্ষমতা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। অনেকবারই তার প্রমাণ পেয়েছি, কিন্তু লোকটা যে এত দূর জেনে বসে আছে এটা তো জানতাম না এতদিন। সত্যিই তো, আমরা মাঝে মাঝে তারানাথের গল্প নিয়ে কতই না হাসাহাসি করেছি বাইরে বাইরে। যাই হোক, এই যে মাটির ওপর থেকে মাটির নিচে দেখার এই বিশেষ ক্ষমতা, একে বলে অঞ্জন। সাধনার একটা বিশেষ স্তর পেরোলেই এই ক্ষমতার অধিকারী হওয়া যায়। যাই হোক, একটা জিনিস আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেল। যে বাচ্চাটিকে আমি সন্ধ্যাবেলায় দেখেছিলাম সে হলো একটি যক্ষ, এবং এই সিন্দুকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এবার বলি শোনো, যক্ষ ঠিক কি জিনিস? মহাডামরতন্ত্রের এক নিম্ন শাখার নাম হলো ভূত ডামর। এই ভূত ডামরে বিভিন্ন রকমের নিম্ন স্তরের জীবের উল্লেখ করা আছে, যারা ভয়ঙ্কর নিষ্ঠুর ও আবেগহীন। এদের সাধনা করে জাগিয়ে তুলতে হয়। সে সাধনাও অতি নিম্নমানের। সাধনা করে এদের বশে আনতে পারলে এদের দিয়ে করানো যায় অনেক কিছু। এই রকম এক নিম্ন স্তরের জীব হলো যক্ষ। এদের একরকম প্রেতই বলা যায়। এদের কাজ হলো কোনো মূল্যবান সম্পত্তি পাহারা দেওয়া। এই যক্ষ জাগানোর পদ্ধতি অতি ভয়ঙ্কর। আচ্ছা, তোমরা 10 মহাবিদ্যার নাম নিশ্চয়ই শুনেছ। মহামায়া আদ্যা শক্তির 10টি ভয়ঙ্কর রূপ। সেখানে শেষ অথবা 10তম মহাবিদ্যা হলেন দেবী কমলা। একে তান্ত্রিক লক্ষ্মী বলা হয়। এর বিভিন্ন রূপ ভেদ আছে তার মধ্যে। অঘরী তান্ত্রিকেরা এর একটি রূপ পুজো করে থাকেন। একে যক্ষ লক্ষ্মী বলা হয়। যিনি যক্ষ জাগাতে চাইবেন তাকে প্রথমেই যক্ষ লক্ষ্মীর উদ্দেশ্যে হোম করতে হয়। সে হোমের আহুতি দিতে হয় কিসে জানো? কটু গন্ধযুক্ত তেলে ভেজানো হুতুম পেঁচার নখ, পালক, আর এছাড়াও আরো অনেক ভয়ঙ্কর জিনিস যা আমি তোমাদের সামনে বলতেও পারবো না। যাই হোক, তারপর শোনো, এই যক্ষ লক্ষ্মীর হোম করার পর যে কাজটি করতে হয় তা আরো ভয়ঙ্কর এবং নৃশংস।
যার ধন সম্পদ রক্ষা করার জন্য যক্ষ জাগাতে হবে, তার রক্ত বইছে এমন একটি শিশুকে বলি দিতে হয়, এবং শরীর থেকে মুন্ড আলাদা করার সাথে সাথে সে কাটা মুন্ডটি নিয়ে তাকে কানে কানে বলে দিতে হয় কোন ধন সম্পদ রক্ষা করতে হবে, এবং সাথে সাথে সে যদি কোনো ওয়ারিশ রেখে যেতে চান তাহলে সেই ওয়ারিশের নামও ওই কাটা মুন্ডের কানে উল্লেখ করে দিতে হবে। তারপর সেই বাচ্চাটির আত্মা যক্ষ হয়ে পাহারা দেয় মূল্যবান সম্পদ, এবং যতদিন না সেই ওয়ারিশ নিজে এসে ধন সম্পদ উদ্ধার করছে ততদিন কেউ হাত দিতে পারে না। সেখানে হাত দেওয়ার চেষ্টা করলেই তার ক্ষতি করে যক্ষ, এমনকি তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। তারানাথ একটু থামল, একটা পাসিংশ ধরিয়ে টান দিতে লাগলো ঘন ঘন। ঘরের মধ্যে একটা ঠান্ডা নিস্তব্ধতা বিরাজ করছে। প্রায় শুকিয়ে যাওয়া গলায় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই ওয়ারিস বুঝতে পারে কি করে যে যখের কাছে তার ধনসম্পদ লুকায়িত আছে? সঠিক সময় হলে যক্ষ নানাভাবে তাকে ইঙ্গিত দেয়। সে কিছু একটা দেখাতে চায়, বোঝাতে চায়, বা এমন কিছু একটা করে যাতে ধন সম্পদ আপনা আপনি তার হাতে চলে আসে। মোট কথা, কোনো না কোনো উপায়ে সে ওয়ারিশকে ধন সম্পদ দিয়েই যায়, কারণ তার হাতে ধন সম্পদ তুলে দিলেই যক্ষের মুক্তি। আর ঠিক এই কারণেই আমি বুঝতে পেরেছিলাম পুরো ব্যাপারটা। ওই পুকুরে যে সোনার মোহর ভর্তি সিন্দুক লুকোনো ছিল তাকে পাহারা দিচ্ছে ওই যক্ষ। কিন্তু অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সেগুলো সবই অনুমান, সঠিক কি না জানি না। এর জন্যে আমার একবার ভবানী চরণের সাথে কথা বলা দরকার। সেদিন রাতের মতো ওকে আর জ্বালালাম না। পরদিন সকালে খাওয়া দাওয়ার পর ওকে ডেকে পাঠালাম আমার ঘরে, সরাসরি কথা বললাম। দেখো ভবানীচরণ, তুমি যাকে সেদিন সন্ধ্যায় পুকুরের ধারে দেখেছ সেটি একটি যক্ষ, এবং ওই পুকুরে কিছু ধন সম্পদ লুকায়িত আছে। সে ওই জিনিসটি পাহারা দিচ্ছে। এতদিন ওই পুকুরে তোমার বাবা কাকারা কেউ হাত দেননি, তাই জন্যে যক্ষ কারোর ক্ষতিও করেনি। যেহেতু তুমি এখন পুকুর পরিষ্কার করার জন্যে অন্য লোক লাগিয়েছ, তাই সে ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করেছে। পুকুরের মধ্যে একটা বড় সিন্দুকে ঠাসা সোনার মোহর রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এইসব মোহরগুলোই তোমার ঠাকুরদার সম্পত্তি, তোমাদের জন্যই রেখে গিয়েছেন। ভবানী চরণ দেখলাম বেশ শক্ত প্রকৃতির মানুষ। এতগুলো আশ্চর্য হবার মতো তথ্য দিলাম, তাও তার মুখে তেমন কোনো বিকৃতি চোখে পড়ল না। শুধু বলল, তাহলে এখন কি করণীয় চক্রবর্তী মশাই? আচ্ছা ভবানীচরণ, তোমাকে আমি কতগুলো প্রশ্ন করব, সব ঠিকঠাক উত্তর দেবে কিন্তু, কেমন? তোমার ঠাকুরদার ব্যাপারে তুমি যেটুকু আমার কাছে বলেছ, এর বাইরে এমন কিছু কি আছে যেটা তুমি বলতে চাও অথচ বলতে পারছো না? দেখো, নির্ভয়ে বলতে পারো। সবটা না জানলে আমি সমস্যার সমাধান করতে পারবো না। আমার বিশ্বাস এই সমস্ত ঘটনার সাথে তোমার ঠাকুরদার গভীর যোগাযোগ আছে। ভবানী চরণ কিছুক্ষণ মাথা নিচু করেই রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো চক্রবর্তী মশাই, ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়েই সেটা পড়ে। আপনি তো জানেন জমিদার বংশের কেলেঙ্কারির কথা। আমার ঠাকুরদা একজন নিষ্ঠুর মানুষ ছিলেন, সে কথা আপনাকে আগেই বলেছি। যখন আমাদের ঠাট বাড়ছিল তখন আমাদের বাড়িতে প্রতিটা মহলের জন্য 2-1 করে দাসদাসী নিযুক্ত থাকত। আমি যতদূর এবারে কানাঘুষো থেকে জানতে পেরেছি, আমার ঠাকুরদার মৃত্যুর 2 বছর আগে এই রকম এক দাসীর সঙ্গে সহবাস করেছিলেন, এবং সেই দাসী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার একটি পুত্র সন্তান হয়েছিল।
তাকে লালন পালনের দায়িত্ব ঠাকুরদাদাই নেন। তাছাড়াও জারজ সন্তান হওয়ার কারণে সেই দাসীও লজ্জায় ঘৃণায় ভয়ে স্বীকৃতি দেয়নি তার বাচ্চাকে। বাড়ির অন্য সকল দাস দাসীদের মুখ বন্ধ করেছিলেন আমার ঠাকুরদাই, যথার্থ পরিমাণ অর্থ দিয়ে। বাচ্চাটির যখন 2 বছর বয়স, তখন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন ঠাকুরদা। আমি হয়তো আপনাকে আগে বলিনি, ঠাকুরদা তন্ত্রমন্ত্রের বিভিন্ন ভয়ঙ্কর ক্রিয়ায় পারদর্শিতা ছিল। এইসব কারণে এই বাড়ির বাচ্চাদের ওর থেকে দূরে রাখা হয়। এক আমাবস্যার রাতে ছাদের ঘরে কি একটা যজ্ঞ করলেন সকলকে লুকিয়ে। যজ্ঞের শেষে ওই 2 বছরের বাচ্চাটিকে বলি দিয়েছিলেন। এই সমস্ত দৃশ্য আড়াল থেকে ঠাকুমা দেখে ফেলেছিলেন। এরপর থেকে তিনিও ঠাকুরদাকে এড়িয়ে চলতেন। মৃত্যুর শেষ দিনগুলিতেও তেমনভাবে পাশে ছিলেন না তার। ভবানী চরণ থামল। আমার কাছে এতক্ষণে সব জলের মতো পরিষ্কার। বুঝলাম এই যজ্ঞ কার উদ্দেশ্যে করা হয়েছিল। সুতরাং ভবানী চরণের ঠাকুরদা অন্নদাচরণ ভট্টাচার্যই জাগিয়ে তুলেছে যক্ষকে। শেষবারের মতো প্রশ্ন করলাম ভবানী চরণকে। আচ্ছা, একটা কথা বলো, ঠাকুরদার সাথে তোমার সম্পর্কটা ঠিক কেমন ছিল? দেখুন চক্রবর্তী মশাই, ঠাকুরদা যখন মারা যান তখন আমার বয়স মাত্র 10 বছর। যতদূর মনে পড়ে, উনি নিজে যতই জঘন্য মানুষ হন না কেন, আমাকে মনে প্রাণে ভীষণ ভালোবাসতেন। কিন্তু বাড়ির সকলের বারণ ছিল ঠাকুরদার কাছে বেশি না আসা। এতে কষ্ট পেতেন বুঝতাম, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আর তাছাড়া আমারও ভয় লাগতো ঠাকুরদাকে। যদিও আমার সাথে কখনো খারাপ ব্যবহার পর্যন্ত করেননি উনি, কালে ভদ্রে কখনো কাছে পেলে অনেক আদর করতেন। এই অবধি বলে ভবানী চরণ চুপ করে রইল, কিন্তু মুখ দেখে মনে হলো আরো কিছু বলতে চায়। আরেকটা কথা চক্রবর্তী মশাই, ঠাকুরদা তার 2 ছেলে অর্থাৎ আমার বাবা এবং কাকাকে একদমই পছন্দ করতেন না। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাবা এবং কাকা দুজনেই ছোটবেলা থেকেই ঠাকুরদার ধাঁচ পেয়েছিলেন একটু বেশি পরিমাণে। ঠাকুরদা তাও নিজের জন্য অনেক কিছু জমিয়েছিলেন, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার বাবার এবং কাকার প্রবণতা ছিল বেঁচে যাওয়ার। আজ এদের 2 জনের জন্যই বাড়ির এই অবস্থা। এত বড় জমিদারি কিভাবে সারাটা জীবন বসে বসে খেয়ে শেষ করে দিলেন। কিন্তু আমার বাবা এবং কাকা দুজনেই নিজের দোষ ঢাকতে আমার ঠাকুরদার বিলাসবহুল জীবনযাত্রাকেই দায়ী করেন, এবং এর থেকেই ধরে নেন যে আমার ঠাকুরদাই সব উড়িয়ে দিয়ে পরপারে চলে গেছেন। এ কথা সত্যি নয় চক্রবর্তী মশাই, আমি বড় হওয়ার পর নিজে দেখেছি। আপনি বললেন না ঠাকুরদা হয়তো পুকুরে মোহর লুকিয়ে গেছেন এবং ওই যক্ষ পাহারা দিচ্ছে। বাবা এবং কাকার হাত থেকে তার শেষ সম্বলটুকু বাঁচাতেই হয়তো এই সব করেছেন তিনি চাইতেন না কখনোই বাবা কাকার হাতে ওই ধনসম্পদ পড়ুক। যাই হোক, আমি উঠি, এবার একটু বেরোতে হবে। আপনি সকালের খাবার খেয়েছেন তো? বেশ ভবানীচরণ, তুমি এবার এসো। সন্ধ্যের পরে আমার ঘরে এসো, কাজ আছে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার পর বাড়ির কেউ যেন বাড়ি থেকে এক পাও না বের হয়। ভবানী চরণ ঘাড় নাড়িয়ে চলে গেল। আচ্ছা, এই অবধি তো শুনলে, কি মনে হচ্ছে বলো তো? কে হতে পারে অন্নদাচরণের ওই ধন সম্পদের ওয়ারিশ? আমাদের দিকে তাকিয়ে সরু চোখে প্রশ্ন করল তারানাথ। গল্পের তোড়ে এমনই হারিয়ে গিয়েছিলাম যে বেশ কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম একে অপরের। কিশোরী বলে উঠল, ভবানীচরণ আবার কি? আপনি তো বললেন ও ঠাকুরদা ওকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমিও ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু নিশ্চিত হতে পারিনি তখনকার মতো। শুধু একটা অনুমান করে নিয়েছিলাম। তবে আমার মন বলছিল ভবানীচরণ ছাড়া অন্য কেউ হতে পারে না।
অনুমানের ওপর ভিত্তি করেই ভবানীচরণকে দিয়েই উত্তরে ওই গুপ্তধন উদ্ধার করানোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেক ঝুঁকি ছিল এতে। যাই হোক, শোনো তারপর কি হলো। তোমাদের মনে আছে সেই মাধব ঘোষের বাড়িতে যখন এক দুষ্টু কাপালিকের মন্ত্রে বেতাল জাগানো হয়েছিল, তখন আমাদের গ্রামের এক সাধু আমায় এক দেহবন্ধন মন্ত্র দিয়েছিলেন। সন্ধে হতেই এক ঘটি জল এনে সেই মন্ত্রপুত করা বাড়ির চারিদিকে ছড়িয়ে গণ্ডি কেটে দিলাম। বাড়ির সকলকে, বিশেষ করে মহিলাদের বললাম তারা যেন আজ রাতটা বাড়ির বাইরে আর না বেরোন, কোনো দরকার থাকলেও নয়। তারপর যথাসময়ে ভবানীচরণকে নিয়ে উপস্থিত হলাম সেই পুকুর পাড়ে। শীতের রাত, সন্ধ্যা নামলেই সব নিঝুম। দুজনেই গামছা নিয়ে বেরিয়েছিলাম। ভবানীচরণকে বললাম, নাও, তৈরি হয়ে নাও, পুকুরে নামতে হবে তোমায়। আমিও তোমার পিছনে পিছনে নামছি। ভবানীচরণ খুব বাধ্য প্রকৃতির মানুষ, বেশি প্রশ্ন করে না। জামা কাপড় পাল্টে গামছা পরে নিল সে। সাথে আমিও। ওর হাতে একটা শাবল দিয়েছি। এই কাজটা সকালেও হতো, কিন্তু এইসব ক্রিয়া সকালে না করাই ভালো। তাছাড়া যক্ষ কোনো ক্ষতি করতে চাইলে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমায় যেগুলো করতে হবে, তার জন্যে চাই রাতের অন্ধকার। যাই হোক, যক্ষ প্রতিহত করার মতন সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিলাম। যদি সত্যি ভবানীচরণ এই ধন সম্পদের উত্তরাধিকারী না হয়, তাহলে যক্ষ তাকে আক্রমণ করবেই, সাথে আমাকেও। আমি তারানাথ তান্ত্রিক, মহাডামর তন্ত্রে সিদ্ধ হস্ত। সামান্য যক্ষ আমার ক্ষতি সাধন করবে? ঘাটে নেমে জলে পা দিতেই সারা শরীর জমে গেল। রোজ ব্যবহার করলে সেই জলাশয়ের জল এত ঠান্ডা হয় না। বহুকাল যাবৎ শ্যাওলা পানা জমে জমে জলের শীতলতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে যেন। আমার আগে আগে নামতে লাগলো ভবানীচরণ, পিছন পিছন আমি। এক হাত দিয়ে তাকে স্পর্শ করে রয়েছি। সারা পুকুরে এত পানা এবং শ্যাওলা, নামতে বেশ বেগ পেতে হচ্ছে। এইভাবে যখন প্রায় গলা সমান জলে নেমে গিয়েছি, চারিদিকে তাকিয়ে বুঝলাম আমরা পুকুরের মাঝ বরাবর। আমি ভবানীচরণকে বললাম, ডুব দাও, একবারে তুলে আনবে, কেমন? ভবানীচরণ অনেকটা নিঃশ্বাস নিয়ে ডুব দিল, সাথে আমিও। স্পর্শে বুঝলাম ভবানীচরণ নিচের পাঁক, কাদা সবটাই শাবল দিয়ে উপড়ে উপড়ে ফেলছে। জল ঘোলা হয়ে গেল। ভবানীচরণ আমায় একটা হ্যাচকা টান দিল। বুঝলাম সিন্দুকটা সে খুঁজে পেয়েছে। সঙ্গে সঙ্গে এটাও টের পেলাম ঘোলা জল কেমন যেন স্বচ্ছ হয়ে উঠছে। একটা নীলচে আলো জ্বলে পুকুরের নিচটা ভরে উঠেছে। এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে জলের নিচটাও দেখা যাচ্ছে। এবার দেখলাম আমার অনুমানই ঠিক। সিন্দুকটা ভবানীচরণের পায়ের সামনে। সামনের দিকে তাকিয়ে ভবানীচরণ, সাথে আমিও। আমাদের ঠিক সামনে জলের তলায় পুকুরের পাঁকে কাদার মধ্যে হাঁটু মুড়ে বসে রয়েছে সেই বাচ্চা ছেলেটি। তার দৃষ্টি আমার দিকে নয়, ভবানীচরণের দিকে। ভাটার মতন তার চোখ দুটো জ্বলছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। তোমরা জানো হয়তো জলের তলায় কোনো আওয়াজ শোনা যায় না, কিন্তু একটা খিলখিল হাসির শব্দে ভরে উঠল চারিদিকটা। স্পষ্ট শুনতে পাচ্ছি আওয়াজ, আর জলের মধ্যে তা আরো বিকৃত, আরো বীভৎস শোনাচ্ছে। অবাক হয়ে দেখলাম সেই যক্ষ এগিয়ে এলো সিন্দুকের দিকে।
তারপর হাত দিয়ে টেনে তুলল। ভবানী চরণ তো ভয় আতঙ্কে আমায় খামচে ধরেছে। আমি কোমরের কাছে একটা মাদুলি নিয়ে নেমেছিলাম, সেটা হাতড়ে বের করে আমি মনে মনে একটা মন্ত্র পড়লাম, কিন্তু তার প্রয়োজন পড়ল না। বরং অবাক হয়ে দেখলাম বাচ্চাটি সিন্দুকটি তুলে ভবানী চরণের হাতে দিয়ে দিল। ততক্ষণে আমাদের শ্বাস ফুরিয়ে এসেছে। আমি ভবানী চরণের হাত ধরে টান দিলাম। দুজনেই উঠে এলাম জলের ওপর এবং সঙ্গে সঙ্গেই দেখলাম জলের নিচ থেকে একটা নীল আলো বেরিয়ে উপরে ভেসে উঠল। তারপর সেটা শূন্যে ভাসতে লাগলো। তারপর ধীরে ধীরে উপরে উঠে কোথায় যেন মিলিয়ে গেল আলোটা। দেখলাম ভবানী সিন্দুক টেনে তুলতে পারেনি, এত ভার ছিল তার, সেটা ভবানীর হাত ফসকে জলের তলিয়ে গিয়েছিল। আবার পাড়ে উঠে গা মুছে ভবানীকে বললাম, কাল সকালে সিন্দুকটা তুলে নেবে, ভয় নেই, আর কোনো ক্ষতি হবে না কারোর। সে চলে গেছে। তার মানে চক্রবর্তী মশাই? হ্যাঁ, তুমি তোমার ঠাকুরদার সেই গুপ্তধনের উত্তরাধিকারী। আমার ধারণা ঠিক, আমি এমনটাই অনুমান করেছিলাম। ভবানী চরণ কৃতজ্ঞতা বশত আমার হাত দুটো জড়িয়ে ধরল, তার চোখে জল। চক্রবর্তী মশাই, আপনি যে আমার কী উপকার করলেন তা আমি বলেও বোঝাতে পারবো না। আমাদের সংসারে এখন যা টানাটানি চলছে তাতে আমাদের সত্যি অর্থের দরকার প্রচুর। এই সিন্দুকটা পেলে আমাদের যে কী উপকার হবে। তাছাড়া এত বড় অভিশাপের হাত থেকে আপনি আমাদের গৃহকে মুক্ত করেছেন। আমাকে নয় ভবানী, তোমার ঠাকুরদার বিদেহী আত্মাকে ধন্যবাদ জানাও। তিনি যাই থাকুন না কেন, তোমার প্রতি তার ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না। পরদিন ভোরবেলা দুজন বিশ্বস্ত চাকরকে দিয়ে সিন্দুক তোলানো হয় এবং খুলে দেখা যায় আমি যা বলেছি তাই 16 আনা সত্যি। সিন্দুক ভর্তি রয়েছে বহুকালের পুরনো সোনার মুদ্রা। ভবানী চরণ কৃতজ্ঞতা বশত আমাকে সেখান থেকে এক থলি দিতে চেয়েছিল, কিন্তু আমি নিতে চাইনি। লোভ বড় বাজে জিনিস, জানো তো। ও কটা মোহর পেলেই আমি তখনকার মতো বড়লোক হয়ে যেতাম, কিন্তু বড়লোক হওয়া আমার ভাগ্যে লেখা নেই। মধু সুন্দরী দেবী বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্ট থাকবে না, কিন্তু কোনোদিনও আমি বড়লোক হতে পারবো না। যাই হোক, আরো 2 দিন ওদের অনুরোধে থেকে গিয়েছিলাম রামপুর হাটে। এলাহি খাবার দাবারের আয়োজন ছিল বটে সেই 2 দিন। সেই ভোজের কথা মনে পড়লে এখনো জিভে জল আসে। যাই হোক, এই কাহিনীতে আমার ভূমিকা কেবলই পথপ্রদর্শকের। তারানাথ গল্প শেষ করে জানলা দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। কিশোরী বলে উঠল, আহা, বেড়ে গল্প শুনেছেন একখানা চক্রবর্তী মশাই। গায়ে রোম দাঁড়িয়ে যাচ্ছিল মাঝে মাঝে আমার। জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো তারানাথ। গল্প বটে, এই জন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছা করে না। তোমাদের কাছে সব গল্প মনে হতেই পারে। যাই হোক, আমার তাতে কিছুই এসে যায় না। বাইরে বেরিয়ে ভজার দোকানে বসে বসে 2টো ব্রেস্ট কাটলেট খেয়ে একটা চওড়া ঢেকুর তুলে ট্রামে উঠতে উঠতে কিশোরীকে জিজ্ঞাসা করলাম, বিশ্বাস করলে কিছু? সে মুচকি হেসে উত্তর দিল, আজ থাক না এসব কথা, সন্ধ্যেটা তো ভালো কাটলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে